এখন মনে হচ্ছে ডিপ্লোমা নিতে পারলো। ওরা পারে না কিছু, তুমি জিজ্ঞেস করবা। তার বাংলা উচ্চারণ করতে গেলে তাকে উচ্চারণ ঐক্য পড়ছে দিয়া। আমি একটা বিএসসি ইঞ্জিনিয়ারের পুরা 4টা সেমিস্টার 8টা সেমিস্টার ইংরেজি বই পড়া লাগে, আর শুধু একটা লেখকের না। যে আমাদের ক্যাম্পাসে আন্দোলন হইতেছে কেন, আমাদের ক্যাম্পাসে আন্দোলন হইতেছে আলাদা 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 বই দেওয়া, ছোট্ট একটা এতটুকু বই একটু চিকন চিকন। আর আমাদের বই দেখবা ওই রুমে আছে, দেখা যায়। দেখো আসো আমরা সমাবর্তন করি, বাদ দিই ওইগুলো আলাপ করলে অনেক। আজকে এই টপিক শেষ করে দিব, তো তোমাদের চ্যাপ্টার কমপ্লিট। পরে হচ্ছে তোমরা বাসায় বসে বসে পড়বা। দেখো সমবর্তন জিনিসটা কি, আমরা যে আলোটা অপবর্তন আমরা কি করছি, ব্যতিচার করছি, অপবর্তন করছি, আমরা সেখান থেকে কি বুঝি আলোটা কি ধরনের একটা তরঙ্গ না? আলোটা কি ধরনের তরঙ্গ এটা কে ডিপেন্ড করে দিবে বলো না? আলো যে আমরা পড়ছি, আলো যে তরঙ্গ আকারে চলে, এটা কে নির্দেশ করবে? হ্যাঁ দেখো এই যে আমরা দেখি আলো হচ্ছে, আমরা কি জানি আলো হচ্ছে তরঙ্গ ধর্মী, তাই না? আলো হচ্ছে কি তরঙ্গ ধর্মী, কিন্তু এই তরঙ্গটা আর তরঙ্গ নাকি অনুপস্থ তরঙ্গ, এটা আমার জানা লাগবে না? এখন এটা জানার জন্য কে কি করবে, এটা আমরা নিশ্চিত করার জন্য আমরা কি করি, সমবর্তন, আলোর সমবর্তন থেকে আমরা এটা নিশ্চিত করতে পারি যে আলো কি অনুপস্থ নাকি অনুদৈর্ঘ্য। দেখো এখানে আমরা বলে দিচ্ছি আলো হচ্ছে কি ধরনের তরঙ্গ নির্দেশ করে, আর তরঙ্গ নির্দেশ করে। আলো কি তরঙ্গ নির্দেশ করে, আর তরঙ্গ নির্দেশ করে। আসলে আমরা এটা একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। ধরো আমি যদি তোমাকে একটু বোঝাই যে হচ্ছে এটা একটা আমার স্তর চিন্তা করতে পারে। ধরো আমার কাছে এরকম একটা ইয়ে আছে, মনে করো আমার এইরকম একটা ধরো আমি এখানে এই নিলাম, এই দেখো আমি একটা স্তর নিচ্ছি, এটার ভিতরে একটা মাঝখান দিয়ে একটা ছিদ্র রাখলাম, এর ভিতরে একটা মাঝখানে একটা ছিদ্র রাখলাম, এটার একটা অক্ষরেখা আছে। মনে করো এটার একটা অক্ষরেখা আছে, তুমি যদি এর ভিতরে একটা অক্ষরেখা আছে, এর ভিতরে তুমি তরঙ্গ দিই, এর ভিতরে একটা রশ্মি দিচ্ছি, মনে করো এর ভিতরে একটা কি আছে, রশ্মি আছে। দেখো এই পাশে একটা বিন্দুতে আমি আটকে রাখছি, মনে করো এটা এক পাশে বিন্দুটা আটকে রাখছি, এটা হচ্ছে আমার এ প্রান্ত। এখন এটাকে যদি আমি তরঙ্গ আকার উপরের দিকে, এখানে আমার এই সোজা একটা রশ্মি ছিল, এই যে রেখাটা, এটা ধরো আমি তরঙ্গটা উপরে নিচে করছি, তরঙ্গ চলছে। তরঙ্গ চলার পর এটা কি সরাসরি এইভাবে বাধা পেয়ে সে কি করছে, এইভাবে তরঙ্গটা কোন দিকে গেছে, এ থেকে বি দিকে গেছে, এ থেকে কোন দিকে গেছে, এ থেকে বি দিকে গেছে। এখন এই যে এটা যে গেছে, আমরা তো তরঙ্গ কিভাবে গেছে, আট তরঙ্গ আকারে গেছে, এই যে তরঙ্গটা আট তরঙ্গ আকারে গেছে। যদি আমি সেম কাজটাকে এটাকে আমি ঘুরাই দিতাম, ঘুরাই মানে কি, এই চিত্রটা দেখো, যদি আমি এটাকে ঘুরাই দিই, এই দেখো এই অবস্থায় যখন এ রশ্মিটাকে আমি কি করছি, আমি কি করছি আট তরঙ্গ আকারে করছি, প্রতিফলিত করছি, তখন সেই করছে তরঙ্গটা এইভাবে গেছে। তাহলে তরঙ্গগুলো কি দেখো, এই তীর চিহ্ন আকার যাচ্ছে না, এইভাবে সে তরঙ্গটা কি চলে যাচ্ছে। এখন এই যে তরঙ্গটা যাইতেছে, দেখো এখান থেকে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এটা আমরা দেখতে কার মতো লাগতেছে, আট তরঙ্গ না, আট তরঙ্গ। এখন এই যে দুইটা যে আমি পর্দা রাখছি, দুইটা যে রাখছি, এই দুইটার মাঝখানে দেখো এটাকে যদি আমি কি করছি, সমান্তরাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিছি, আগে যা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিছি। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরানোর পর এখানে যখন তরঙ্গ সৃষ্টি করছে, সে কি করছে, এই সমবর্তক পর্যন্ত সে করছে তরঙ্গ সৃষ্টি করতে পারছে, বাকিটুকু সে করতে পারে না, তরঙ্গ তৈরি করতে পারে না। তার মানে এটা আগে কি ছিল, এখানে আমার এই পাশে যতটুকু ছিদ্র ছিল, এই পাশে ঠিক সমপরিমাণ ছিদ্র ছিল, তার জন্য কি করছে এক তরঙ্গ আকারে কি করছে, সামনের দিকে আগে যেতে পারছে। কিন্তু এখন কি সেটা সমান্তরাল করে দিচ্ছে, তখন সে কি করতে পারছে না, আর তরঙ্গ সৃষ্টি করতে পারছে না। তার এই পর্যন্ত এটা কি সীমাবদ্ধ। তার জন্য আলোটা কি বোঝা যায়, সমবর্তন। সেম ভাবে একটা স্প্রিং এর ক্ষেত্রে, একটা স্প্রিংকে যদি তুমি এভাবে টানা করো, সেম তরঙ্গটা সৃষ্টি করবে। এখানেও সেম, যখন এই পর্যন্ত আসবে এটাকে ঘুরাই দিবা, তখন কি সেখানে তরঙ্গ সৃষ্টি করবে না। অবশ্যই কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে এটাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল।
মানে একদম উল্টাই দিয়েছে। এটা যা ছিল এটা এই রেখাটাকে জাস্ট শোয়াই দিচ্ছে। দেখো এখানে দেখো আমরা চিত্রে দেখানো হয়েছে একটা সূর্য রশ্মি S1 এবং S2 দেখানো হয়েছে। এই যে S1 আর S2 দুইটা সূর্য ছিদ্র দেখানো হয়েছে। এই যে একটা S1 আরেকটা S2। S1 S2 দেখানো হয়েছে রশির এক প্রান্তে দৃঢ় অবলম্বন বি এর সাথে আটকাই দিয়েছে। দেখো এই যে বি এর সাথে আটকাই দেওয়া হয়েছে, তাই না? এটা কি করছি, বি এর সাথে আমরা কি করছি, আটকাই দেওয়া হয়। এখন এই যে আটকাই দিয়ে এই বেদে চিরের দুটিকে সমান্তরাল ভাবে রেখে এদের মধ্যে দিয়ে একটা রশি প্রবেশ করানো হয়েছে। দেখালাম না, রশি প্রবেশ করানো হয়েছে। এই রশির মুক্ত প্রান্ত এ হতে হাত দিয়ে তুমি কি করছো, একটা তরঙ্গ সৃষ্টি করছো, আট তরঙ্গ সৃষ্টি করছো। কি তরঙ্গ? আট তরঙ্গ। আট তরঙ্গ কি এভাবে চলে না, এভাবে সাপের মতো। এই যে আট তরঙ্গ সৃষ্টি করলে S1 এবং S2 দুটি চির রশিটির কম্পন সমান্তরাল ভাবে রেখে কি করছে, এতে দুটির মধ্যে দিয়ে কি হয়ে যায়, বেরিয়ে যায়। দেখো আমি যেটা বুঝাইলাম যে এইখানে যখন আলোটার ভিতরে তরঙ্গ সৃষ্টি করছি এর ভিতরে তরঙ্গ আকার চলে কি করছে, বিবিন্দুতে গেছে, পৌঁছাই গেছে। তার মানে পরে দেখো তাহলে আট তরঙ্গ আকারে কি করছে, আট তরঙ্গ সৃষ্টি করে মধ্য দিয়ে বেরিয়ে যায়। আবার S1 রশ্মিকে কম্পনের সমান্তরাল S2 কে দেখো S2 কে S2 S এর সমকোণে কি করে ফেলছি আমরা, ঘুরাই দিচ্ছি। সমকোণে রেখে আলো রশ্মির উপর যদি আবার আমি কি কম্পন সৃষ্টি করি তাহলে দেখা যাবে কি S1 স্লিট থেকে বেরিয়ে কিন্তু S2 স্লিট থেকে আলো অতিক্রম করে না। এই যে দেখো যদি আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, সেটা কি করবে না আর সামনের দিকে আগাবে না। ওকে, তারপরে তাহলে আমাদের কি করতেছে, S1 এর সাথে সমকোণী কম্পন সৃষ্টি করলে দেখা যায় কিন্তু S1 অতিক্রম করতে পারে না। তাহলে আমরা কি বুঝতেছি যে আলোটা কি ধরনের তরঙ্গ সৃষ্টি করে, আট তরঙ্গ সৃষ্টি করে। এটা কে নির্দেশ করে দিতেছে, এটা নির্দেশ করে দিতেছে সমবর্তন। বুঝছো? এখানে জাস্ট একটু রিডিং করে আর কিছু না। এখন এই রশিটাকে একটি বৃত্তকার ঘুরালে দড়ি বৃত্তকার গতি সৃষ্টি হয় যা S1 পর্যন্ত আসবে। S1 পর্যন্ত কি আসবে, কিন্তু S1 এর পর শুধুমাত্র রৈখিক গতি দেখা যাবে, কারণ বৃত্তকার কম্পন S1 এর অংশ। বৃত্তকার কম্পন কি S1 এর অংশ, বা সমান্তরাল পরে শুধু অংশ S1 কে অতিক্রম করতে পারে। যখন আমি কি 90 ডিগ্রি ঘুরাইতে পারবো তখন সে কি করতে পারবো, S1 পরিবার কি করতে পারবো, অতিক্রম করতে পারবো। তাহলে S2 কি করতে পারবো না, অতিক্রম করতে পারবে না। তাহলে দেখো এই রাশির পরিবর্তে একটা স্প্রিং নিলেও সেম কাজটাই করবে। স্প্রিং এটা বোঝানো লাগবে, বুঝা লাগবে। দেখো আমরা ঠিক একই ধরনের ঘটনা দেখা যায় যখন আলোক রশ্মি টুরামালিন ক্যালাস বুঝো? আচ্ছা টুরমলিন না, টুরমালিন, ট্যুরে যাবা বুঝছো, এটা পড়তে যাওয়ার জন্য ট্যুরে চলে যাবো। ট্যুর ক্যালাসের মধ্য দিয়ে যখন সঞ্চালন হয়, টুরমালিন হচ্ছে কি, টুরমালিন হচ্ছে অনেকগুলো ধাতব অক্সাইডের রাসায়নিক সংমিশ্রণ। টুরমালিন কি, এখানে এইটা আসবে, ধাতব অক্সাইডের সংমিশ্রণে তৈরি কি একটা ক্যালাস পদার্থ। হচ্ছে কি একটা ক্যালাস পদার্থের আকৃতি কেমন হয়, আকৃতি হয় ষড়ভুজ আকৃতির। আকৃতি কেমন, ষড়ভুজ আকৃতির। এই ক্যালাস হালকা সবুজ রঙের হয়। তাহলে এই যে টুরমালিন, হ্যাঁ কি ধরনের রং হয়, সবুজ রঙের হয়ে থাকে। এই টুরমালিন বৃহত্তম কর্ণকে বলা হয় আলোক অক্ষ। এই টুরমালিনের যে বৃহত্তম অক্ষটা আছে এটাকে আমরা কি বলবো, আচ্ছা বৃহত্তম কর্ণকে ষড়ভুজ আকৃতির না, ষড়ভুজ বুঝো কিরকম দেখতে, এটা না ষড়ভুজ না, বুঝছে? কয়টা বুঝ দেখো, আমার এইখানে একটা বিন্দু দেওয়া লাগবে। আমি কি ষড়ভুজ দেখতে কিরকম, দেখো এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ঘনবস্তু একটা ষড়ভুজ। তাহলে এই যে একটা ষড়ভুজ না, এর যে বৃহত্তম কর্ণটা সবচেয়ে বড় কর্ণটা, সেই কর্ণটা কি করবে, এটার অক্ষ নির্দেশ করবে। দেখো
ধরা যাক একটা আলোক উৎস, এটা বুঝো, একটা আলোক উৎস, এই যে ধরা যাক এটা একটা কি আলোর উৎস, এস থেকে আলো নিঃসরিত হইতেছে, এখান থেকে গেছে আলোটা যাচ্ছে, কিভাবে যাবে আলোটা, এটা হচ্ছে কি অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো মানে কি এখানে কোথাও প্রতিফলিত হয় নাই বা কোথাও বাধা হয় নাই, বা আমরা কি এটা কি টুরমালিন করছি না, টুরমালিনের উপর দিয়ে যায় নাই। দেখো সে কি করছে, 8 তরঙ্গাকার সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন এখানে আমি দুইটা টুরমালিন নিছি, আমি এর আগে দুইটা ছিদ্র নিছিলাম না, এখন এখানে আমি কি করলাম দুইটা, এই তোমার দেখো দুইটা কি করছি টুরমালিন নিছি, একটা T1 একটা হচ্ছে কি T2। এটাকে আমরা কি বলবো সমবর্তক বলবো, একটাকে আমরা বলবো সমবর্তক আর একটাকে বলবো আমরা কি বিশ্লেষক। তার পিছনে একটা চোখ রাখছি, এটা ধরো আমার এই চোখ, বুঝছো। এখন এই দুইটাকে যখন আমি সমান্তরালে রাখবো তখন এই আলোটা কিভাবে যাবে, সোজাসুজি চলে যাবে না, সোজাসুজি চলে যাবে। এখন যখন এটাকে আমি ঘুরাই দিব, একটু ঘুরাবো, তখন কি তরঙ্গটা কি একটু বেঁকে যাবে না, তখন কি কি ঘটবে সেই ঘটনাগুলোই দেখবো। দেখো S1 এবং S2 স্লিটের ন্যায় কি করে ক্রিয়া করে। এখন আসো এটা নিয়ে অনেকগুলো জিনিস আছে। এই দেখো আমি যদি এই সমবর্তন উৎসটাকে সমান্তরাল রেখে এটাকে একটু অ্যাঙ্গেলে ঘুরাই দিই, তখন আলোর তীব্রতা আগে যে তীব্রতাটা ছিল এই তীব্রতাটা কি পাইতেছে, হ্রাস পাবে না। আগে যে পরিমাণ তীব্রতা থাকতো আমি এটা ঘুরাই দিলে এখানে তো হ্রাস পেয়ে তরঙ্গটা কম যাচ্ছে। আমি যখন এটাকে 90 ডিগ্রি পরিবর্তন ঘুরাবো কোন আলোয় যাবে না। এই যে এখানে আমি তরঙ্গ যেটা বুঝাইলাম, যখন আমি এটাকে আস্তে আস্তে অ্যাঙ্গেল করছি, এটাকে আমি কিছু পরিমাণ অ্যাঙ্গেল করে দিচ্ছি, হালকা অ্যাঙ্গেল করছি, তখন এখানে তরঙ্গটা কিছু পরিমাণ গেছে। যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলছি তরঙ্গটা পৌঁছায় নেয়। তো সেম ভাবে এই যে সমবর্তনের ক্ষেত্রে এই যে সমবর্তক যে পড়তেছি, এই যেটা সমবর্তক, এই সমবর্তিত আলো যখন যাবে বিশ্লেষণের ভিতর দিয়ে, তখন আলোটা সমান্তরাল থাকবে কি তীব্রতা থাকবে সমান, কিন্তু যখন আমি একটু অ্যাঙ্গেলটা কমাইতে থাকবে, এই যে সমবর্তনের অ্যাঙ্গেলটা যত আমি কমাবো সেই তীব্রতাটা কি পাবে তত হ্রাস পাবে। তীব্রতা হ্রাস পাওয়া মানে কি বিস্তার কি পাবে হ্রাস পাবে, তাই না? বলো বিস্তার তীব্রতার কি সমানুপাতিকটা কি ব্যস্তানুপাতিক? বিস্তার তীব্রতার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কি ধরনের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক, বুঝছো। তাহলে এই যেরকম যখন ঘুরাবা 90 ডিগ্রি ঘুরাবা তখন আলোটা কি দেখা যাবে, কোনো আলোয় দেখা যাবে না, বুঝছো। এখানে দেখো এই যে এই যে 2 নাম্বার টুর্নামেন্ট যেটা T2 টুর মালিনের পেছনে চোখ রাখলে দর্শকের চোখে আলো প্রবেশ করবে, কিন্তু T1 এবং T2 ক্যালাসদ্বয়কে সমান্তরাল রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা কিসে থাকবে, সমান্তরালে থাকবে। উভয় ক্যালাসকে একই সঙ্গে ঘুরালে দর্শকের চোখে আলোর তীব্রতা কোনো পরিবর্তন হবে। ধরো আমি এখন কি করলাম, এই জায়গায় এটাকে যে পরিমাণ ছিল এটাকে সমান পরিমাণ ঘুরালাম, এটাকে আমি ধরো 45 ডিগ্রি ঘুরাইছি, এটাকেও 45 ডিগ্রি ঘুরাইছি, তাহলে কি আলোর তীব্রতার পরিবর্তন হবে? কেন হবে না? এটা সমান্তরালই থাকবে, কারণ এটাও যে পরিমাণ থাকবে এটাও সম পরিমাণ থাকবে। হ্যাঁ সমান্তরাল থাকবে। যদি আমি এটা -45 ডিগ্রি ঘুরাইতাম আর এটা যদি প্লাসের 45 ডিগ্রি ঘুরাইতাম তাহলে কি আলোর তীব্রতা থাকবে? এটা যদি প্লাসের 45 ডিগ্রি এটা মাইনাসের 45 ডিগ্রি, দুইটার দিকে দুটো উল্টে গেছে, তখন কি আলো কি দেখা যাবে? দেখা যাবে। তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে তখন তো আলো এমনিতেই দেখা যাবে না। দেখো আমি T1 কে স্থির রাখলাম, এখন আমি আগেরটার মতো আমি স্থিরের মতো T1 কে স্থির রেখে T2 কে আমি ঘুরালে আলো দর্শকের আলোর তীব্রতা কি করতে থাকে, কমতে থাকে, কি থাকবে কমতে থাকবে। তাহলে আমরা দেখো এই যে ঘুরাতে ঘুরাতে T2 ক্যালাস যখন T1 এর সাথে সমকোণ অবস্থান করে তখন কি করবে না, আলোটা পৌঁছাবে না। সমকোণ মানে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দর্শকের চোখে আর আলো কোনো প্রবেশ করবে না, তাহলে S2 ক্যালাসের মধ্য দিয়ে আলো সঞ্চারণ হয় না। এখন বলতো আলো সঞ্চারণ হবে না কখন, যখন আমরা কি দ্বিতীয় টুরমালিন, হ্যাঁ এটা যদি আমাদের কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, প্রথমটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন কি হবে আলো সম্প্রসারিত না হইলো এখানে বলতো বিস্তার কত, বিস্তার
বিস্তার হবে না। কারণ হবে না কি, আয়ের মান কত। তাহলে দেখো এখানে আমরা বলছে কি বলছে, এটা কি, ও 30 না, এমনি বই করে দেখো। তারপরে কি দেখো, টি টু গ্যালাক্সকে যদি ঘুরানো হয় তখন দর্শকের চোখে আলোর তীব্রতা পুনরায় কি করছে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এখন 90 ডিগ্রি থেকে আর একটু ঘুরাই ফেলছো, দেখো কি বলছে, গ্যালাক্সকে যদি আরো ঘুরানো হয়, এখন এটাকে তুমি কি করছো, 90 ডিগ্রি থেকে আরো বেশি পরিমাণ ঘুরে ফেলছো, আবার কি অ্যাঙ্গেল আসবে না, আবার সেম ইটা আসবে, তখন তীব্রতা কি করবে, আবার বাড়তে থাকবে। তীব্রতা কি করবে, আবার পুনরায় ধীরে ধীরে কি পাবে, বৃদ্ধি পাবে। অবশ্যই মনে রাখতে হবে কখন, যখন 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকবে তখন কি হবে, তীব্রতা বৃদ্ধি পাবে। আবার 0 থেকে যখন 90 ডিগ্রি পরিমাণ বাড়বে তখন আবার কি করবে, তীব্রতা বৃদ্ধি পাবে। প্রথম 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আসলে হ্রাস পাবে, আবার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত গেলে কি হবে, আবার বৃদ্ধি পাবে। তাহলে পেতে থাকবে তখন তীব্রতা কি হবে, সর্বাধিক হবে। যখন কি করবে, পেতে থাকবে তখন কি তীব্রতা সর্বাধিক হবে। পুনরায় টি টু ক্যালাস অক্ষ, এই যে টি টু ক্যালাসের অক্ষ টি ওয়ানের অক্ষর সমান্তরাল হবে। এখন দুইটার অক্ষ যদি একই সমান্তরাল থাকে তখন তীব্রতা কি, আগে প্রথম যে তীব্রতা পাইছিলাম সেটা সমান হবে না, তাহলে কি হবে, বুঝছো, কে পড়বা, পড়ো, আমি না পড়ো, এই যে পড়ো, টি ওয়ান পড়ো। এই যে একটা এটা স্পষ্ট যে টি ওয়ান ক্যালাসের মধ্য ভেতর দিয়ে যাওয়ার ফলে আলোক তরঙ্গ, এই যে এখান থেকে যে আলোটা যাচ্ছে, এই যে টি ওয়ানের ভেতর, টি ওয়ান কোনটা, এই যে এর ভিতরে যখন যাচ্ছে আলোটা, দেখো এই যে এর ভিতরে যখন আলোটা যাচ্ছে তখন কি ঘটবে, এটুকু দেখো যে আমার টি ওয়ানের ভেতর দিয়ে আলো যাওয়ার ফলে আলোর তরঙ্গ কম্পন কেবলমাত্র একটি তরঙ্গে সীমাবদ্ধ থাকবে, একটি তলে সীমাবদ্ধ থাকে, এবং টি ওয়ান ক্যালাস থেকে নির্গত আলো পুলারিত বা সমবর্তিত হয়। এই যে এখান থেকে শুরু হয়, তাহলে আমরা আলোটা সমবর্তিত হতে শুরু করে কোনটা, 1 নাম্বার টুরামিল থেকে, তাহলে এইখান থেকে আলো সমবর্তন হতে থাকে। এইটুকুই দেখো। পরেরটা যেটা আমরা 2 নাম্বার যে টুরামিলটা, সেটাকে আমরা বলি কি, বিশ্লেষণ বা অ্যানালাইজার। হ্যাঁ, বিশ্লেষকের কাজটা কি দেখো, আমরা এর উৎস থেকে আলো নিশ্চিত হই সেটি অসমবর্তিত আলো, আমরা উৎস থেকে যেটা আলো আসে সেটা কি হচ্ছে, আমার অসমবর্তিত আলো। এখানে আলোক কম্পনের 4 দিক থাকবে, কিন্তু যখনই তুমি এই টি ওয়ান ক্যালাসের ভেতর দিবা তখন কি হবে, শুধুমাত্র একটা মাত্র তল সৃষ্টি করবে, একটা মাত্র তল, তখন সীমাবদ্ধ হয়, অর্থাৎ সমবর্তিত হয়। একটা মাত্র তলের ভিতরে কি সমবর্তিত হয় না, দেখো টি ওয়ানে এ এবং টি টুর আলোক অক্ষ যতক্ষণ সমান থাকবে তখন টি ওয়ানের আলো সমবর্তিত হয়। আর এখন টি ওয়ানকে টি ওয়ান ক্যালাসকে আমরা বলবো কি, সমবর্তক আর বা পোলারাইজার, সমবর্তক বা পোলারাইজার। আর টি টুকে আমরা কি বলবো, বিশ্লেষক বা অ্যানালাইজার। ওকে, এখন আসো এই যে আলোর সমবর্তন, এটা সংজ্ঞাটা তাহলে কি আসবে, জাস্ট এখান থেকে সংজ্ঞাটাই গুরুত্বপূর্ণ, আর কিছু গুরুত্বপূর্ণ না। আর এখান থেকে অসমবর্তিত আলো, সমবর্তিত আলো, তখন এগুলো নিয়ে একটু আছে, বলো। সংজ্ঞাটা কি দেখো, দেখো সংজ্ঞা হচ্ছে কোন আলোর কি বলছে, আলোর সমবর্তনের সংজ্ঞা, কোন তরঙ্গের কম্পনের উপর এমন শর্ত আরোপ হয় যে কম্পন কেবলমাত্র নির্দিষ্ট একটা দিকে তলে সীমাবদ্ধ থাকে, তবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি, সমবর্তন বা পোলারায়ন। দেখো আগের ক্ষেত্রে আমরা কি, আলোর ব্যতিচারের ক্ষেত্রে আমি কি পড়ছি, একাধিক তলে হতে পারে না। এখন এখানে কি শুধু একটা তল, একটা অক্ষয় থাকতে হবে। এটা যদি আমি চিন্তা করি, এখানে একটা ছিদ্র এবং এখান থেকে আমার এখানে একটা ছিদ্র, এই দুইটা যদি 90 ডিগ্রি একদম সমান্তরালে থাকে তখন আলোটা কি করবে, সমবর্তিত হবে, তাই না। এই জিনিসটা এখানে বলছে যে কোন তরঙ্গ কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ হয় যে কম্পন কেবল একটা নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে, দেখো একটা তলে সীমাবদ্ধ না, তখন সেই সীমাবদ্ধটাকে আমরা কি বলবো, সমবর্তন বা পোলারায়ন বলবো। ওকে, বুঝছো। এখন আসো আমার এই যে সমবর্তিত আলো, অসমবর্তিত আলো কি, এগুলো আমরা একটু সংজ্ঞাগুলা দেখবো। ও ওয়াও, কি
আসো দেখি আমরা অসমবর্তিত আলো। অসমবর্তিত আলোটা কি বলো তো? দেখো অসমবর্তিত আলো বা আনপোলারাইজড লাইট। এখানে কি বলছে, যদি কোনো আলোক তরঙ্গ আলোর গতির অভিমুখে অবিলম্ব তলে তরঙ্গজনিত কোনো কম্পন সব দিকে সমানভাবে সরাই যায়, তাহলে আমি এখানে একটা তরঙ্গ সৃষ্টি করছি। দেখো এই তরঙ্গটা সৃষ্টি হয়েছে না, এই তরঙ্গটা কি সমানভাবে চারদিকে যাবে না? আমি এখান থেকে, কিন্তু সমবর্তনের ক্ষেত্রে কি তরঙ্গ কি চারদিকে সরাই যাবে? শুধু একদিকে যাবে। যখন আমাদের চারদিকে সরাই যাইতেছে, এই যে এখানে আমি তরঙ্গ সৃষ্টি করছি, কিন্তু এই তরঙ্গটা আমরা যে পুকুরের পানির ভিতরে যায় সেগুলো কি ধরনের তরঙ্গ? অসমবর্তী তরঙ্গ না? সে চারদিকে সরাইতেছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে। কিন্তু যখন সমবর্তিত হয়ে যাবে তখন সে কি করবে? একদিকে যাবে। এই যে দেখো অসমবর্তিত আলো কি, যদি কোনো আলোক তরঙ্গ আলোর গতিপথের অভিমুখে অবিলম্বর তরঙ্গজনিত কম্পন সব দিকে সমানভাবে ছড়ায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অসমবর্তিত আলো বলবো। বুঝছো? এইখানে দেখো চিত্র 7 এর ক, এখানে চিত্র কোনটা? এই যে এটা, হ্যাঁ এই যে দেখো, এটা কি আমাদের কি সমবর্তিত আলো না? সমবর্তিত। এখানে তরঙ্গ সৃষ্টি হচ্ছে কি চারদিকে গেছে না তরঙ্গটা? এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও, এদিকেও, এদিকেও। এইটাকে আমরা কি বলবো? অসমবর্তিত আলো। তারপর আছে সমবর্তিত আলো। সমবর্তিত আলো কোনটা? তো সমবর্তিত আলোর মধ্যে কি হবে? সময় আন বলো তো, সমবর্তিত আলো কি হবে? মূল স্টেপটা কি হবে? কয়টা? একটা তলে। দেখো যদি আলোক তরঙ্গজনিত কম্পন শুধু একটা তলে সীমাবদ্ধ থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? সমবর্তিত আলো বলবো। আমরা সমবর্তিত আলো। সমবর্তক কাকে বলে? পোলারাইজার। পোলারাইজার কি বা সমবর্তক কাকে বলে? যে টুরমালিন, প্রথম যে টুরমালিনটা সেটা। তাহলে এখানে সংজ্ঞা কি বলছে? কোনো ক্যালাস বা অন্য কোনো কিছুর সাহায্যে যদি অসমবর্তিত আলোকে আমরা কি করি? সমবর্তিত করি, সেটাকে আমরা কি বলবো? সমবর্তক বলবো। আমরা সেটাকে কি বলবো? সমবর্তক বলবো। বা তরঙ্গমুখ কম্পন ছাড়া কোনো কাজ শোষণ করে সমবর্তন পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? সমবর্তন বলবো। ওকে, দেখো বিশ্লেষকটাকে উপযুক্ত তৈরি সমস্ত গ্যালাস এর সাহায্যে উপরোক্ত, এই যেটা উপরোক্ত তৈরি যে সমস্ত গ্যালাসের সাহায্যে আলো তরঙ্গ সমবর্তিত কিনা পরীক্ষা করা হয়, সেটাকে আমরা কি বলি? বিশ্লেষক বলি। আমরা এই যে দুইটা যে আছে, আমরা একটা তো সমবর্তক পাইছি, এই জায়গায় যে একটা তো সমবর্তক আছে, এখন এইটা আমাদেরকে আলোটা সমবর্তিত হয়েছে কিনা যেটা নির্দেশ করবে সে কি, তার নাম হচ্ছে কি? বিশ্লেষক। ওকে, আর আছে বিশ্লেষক গেল। এখন আছে সমবর্তন কোণ। সমবর্তন কোণ জিনিসটা কি? দেখো এই যে সমবর্তন কোণটা কোনো প্রতিফলকের মাধ্যমে আপাতন কোণ ধীরে ধীরে পরিবর্তন করলে, আপাতন কোণ ধীরে ধীরে পরিবর্তন করলে আমাদেরকে এমন একটা কোণ পাওয়া যায় যার মধ্যে দিয়ে সমবর্তন সর্বাধিক হয়। সমবর্তন সর্বাধিক হবে কখন বলতো? 90 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে। তাহলে দেখো যে কোণটি সমবর্তন কোণ বলে সেই কোণটাকে আমরা কি বলবো? সমবর্তন কোণ বলবো। ধরো এই যে দেখো একটা তরঙ্গ ইয়ে আছে, এই তলটাকে আমি আস্তে আস্তে, এইটাকে, এটা ছিল এরকম, এটাকে আমি কি করছি? ঘুরাই দিচ্ছি। ঘুরাই দিচ্ছে না? আস্তে আস্তে ঘুরানোর পরে যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন কি সেটা কি সমবর্তন করে? এইখানে যে কোণটা তৈরি করতেছে, দেখো এই জায়গায় যে কোণটা তৈরি করতেছে না, এখানে এই যে কোণটা, এই যে কোণটা, এই যে কোণটা, এটাকে আমাদের কি বলা হইতেছে? সমবর্তন কোণ। বুঝছো? তাহলে এখানে দেখো কম্পতন তল কোণটা, এখানে আমাদের বলে দিচ্ছ ই এফ জি। দেখো এই যে ই এফ জি এইচ, এই যে আমরা এই যে সমবর্তন কোণটাকে আমি কি করছি? অ্যাঙ্গেল করে দিচ্ছি। আমরা কি করছি? ঘুরাই দিচ্ছি। যেটা ঘুরাই দিচ্ছি সেই তলটাকে আমাদের কি বলা হইতেছে? সমবর্তন তল। দেখো সমবর্তন তল কম্পনের তলের সাথে যে তলটি লম্বভাবে থাকে তাকে আমরা কি বলবো? সমবর্তন তল বলবো। কম্পটন তল কোনটা? ই এফ ই জি এইচ, এটা হচ্ছে একটা কম্পটন তল। তাহলে আমার এখানে এ বি
ডিসি এইটা কি তল? এটা হচ্ছে আমার কি সমবর্তন তল। এখানে আলোটা কম্পন হইতেছে, এই তরঙ্গ তলের মাঝখানে কম্পন হইতেছে, আর ওই তলের মাঝে কি হইতেছে? সমবর্তন হইতেছে। শেষ আর নাই, আরো আছে। এই যে আলোটা কিভাবে যায় অসমবর্তিত হলো, এবার দেখো সমবর্তন আলোর আমরা এই জিনিসটা পড়ি, এটা পড়া লাগবে, আলোর প্রতিফলন উৎস। দেখো ম্যালেন্সের থিওরি, ফরাসি বিজ্ঞানী ম্যালাস, ফরাসি বিজ্ঞানী কি করছে? ম্যালাস অসমবর্তিত আলো যদি আমার কোনো কাছের পাতের উপর 57 ডিগ্রি কোণে আপাদিত হয়, তখন কাছের পাত হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে সেটি সমবর্তিত হয়। মানে কি বলছে? ম্যালাস বলছে অসমবর্তিত আলো যদি এটা একটা কাচের পাত্র হয়, এই যেটা ধরো একটা কাচের পাত্র, এখান থেকে আলোটা কি হয়েছে? অসমবর্তিত আলো যাচ্ছে এখানে, এই বিন্দুতে আপাদিত হইতেছে। তুমি ক্লাস করছি না? এখন এখানে যখন আলোটা আপাদিত হয়, তখন সেখানে কি করবে? আলোটা কি করবে? প্রতিফলিত হবে না? দুই রকম হয়, একটা হচ্ছে এই দিকে আসতেছে, এটা আমাদের কি বলে? সমবর্তিত আলো। আর এই পাশেটা যেটা দিতেছে, এটা কাচের ভিতরে প্রতিসরিত রশ্মি না? দেখো আপাদিত রশ্মি কাচের পাত হতে যে আলোক রশ্মি প্রতিফলিত হয় সেটাকে আমরা কি বলি? সমবর্তিত আলো। কাচের পাত থেকে কি হয়েছে? প্রতিফলিত। এই যেটা আপাতনের ফলে এখান থেকে যে আলোক রশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেটাকে আমরা বলবো সমবর্তিত আলো। ওকে, তাহলে দেখো আলোক রশ্মি যখন বায়ু এত গুণে কাছে আপাদিত হয়, তখন প্রতিফলনের রশ্মি এই কাচের সাথে কি করে? সমগুণে থাকে। যখন এটাকে আমি 57 ডিগ্রি অ্যাঙ্গেলে করব, আমি অবিলম্বের সাথে কোনটা করি? এই কোণের মানটা যখন 57 ডিগ্রি হবে, তখন এই প্রতিফলিত রাশিটা কি করবে? এই কাচের সমান্তরাল হবে, মানে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখি সেটা কি বলছে? সমগুণে থাকবে। এখন ধরো আমি এই দুইটার মাঝখানে, এটা ধরো আমি আপাতন কোণ, এটা হচ্ছে আমার কি প্রতিফলন কোণ। আমরা ইয়ের সূত্র অনুসারে পড়ছি, আমি দুইটা মাধ্যমে যদি দেখি, এদের প্রতিসারাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে, কার মাধ্যমে? বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক, এটার কি আমার প্রতিসারণ কতটুকু হয়েছে? এইটুকু না? এটুকু প্রতিসারণ হয়েছে না? আর এটা হচ্ছে আমার কি P1 প্রতিফলন হয়েছে। আমরা সূত্র কি পড়ছিলাম? বলো তো মাইমুনা, এটা পড়ছো তো? বলো আপাতন কোণের সাইন, সাইন আই আপাতন কোণ কোনটা? θ1 না? প্রতিসরণ কোণ কোনটা? থিটা। প্রতিসরণ কোণ এটা তো প্রতিফলন কোণ, এটা কি হবে আমাদের? θ2, θ2। এই যে এইটুকু আমাদের আছে, দেখো θ2 মান কত আসছে? এইখান থেকে এই যে প্রতিসরণ কোণ আর যে প্রতিফলন কোণ, এদের অ্যাঙ্গেল কতটুকু হয়েছে? 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে θ2 কত পাইতেছি? তাহলে বলো তো, এখান থেকে দেখো θ2 আসবে কত? 90 মাইনাসের কত? θ1, 90 মাইনাসের θ1। এটা কার মান? θ2 মান। কেমনে আসছে? এটুকু কেমনে আসছে এটা বলতে পারবা? 90 মাইনাসের θ1, আমরা এইটুকু লিখলাম 90 মাইনাসের θ1। দেখো আমার এই রেখাটা, সম্পূর্ণ রেখাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 180 না? সম্পূর্ণ রেখাটা কত? 180। তাহলে আমি θ1 প্লাস 90 প্লাস θ2 ইকুয়াল কত? 180, তাই না? এখন আমি এইখান থেকে কি করব? θ2টা বের করব। এই 90 180 থেকে 90 থাকবে, তাহলে এই পাশে কত? 90 মাইনাসের কত আসবে? θ1 আসবে। এই জায়গায় লিখছে θ2 ইকুয়াল টু 90 মাইনাস θ2, তারপরে এইখানে বসাইছে। এই যে সমীকরণে আমরা কি বলছি? মিউ ইকুয়াল টু কত? সাইন θ1 ইকুয়াল টু সাইন 90 মাইনাসের কত? θ1। আমি সাইন 90 মাইনাস থিটা সমান কত লেখা যায়? cos থিটা না? তাহলে আমি এখানে কি পাবো? সাইন θ1 বাই কত? cos θ1। তাহলে আমি কি পাইছি? মিউ ইকুয়াল টু tan θ1 না? আমি আলোর সমবর্তনে যত ডিগ্রি অ্যাঙ্গেলে করছি সেইটুকু, এই যে মিউ ইকুয়াল টু কত? θ1। শুধু একটাই সূত্র সমবর্তনে, এই কোণটুকু, এই যে θ1 কে আমরা বলবো কি? সমবর্তন কোণ। এই যে আলোটা যখন এখানে প্রতিফলিত হয়েছে, এই অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেল আলোটা প্রতিফলিত হয়েছে সেটাকে আমরা কি বলবো? সমবর্তন কোণ। শেষ। দেখো দেখা যায় সমবর্তন কোণ, সমবর্তন কোণ ট্যানজেন্টের প্রতিফলক কোণের
আর প্রতিসরাঙ্কর কি সমান, এই যে আমরা মিউ ইকুয়াল টু কত tan θ1। এই আলোর দৈর্ঘ্যটা বলছে, এটা কইরা দিও। শেষ। হ্যাঁ বুঝিনি কি তোমার কথা এই দেখো রে ভাই, সাদা ইয়ে দেখে ঘুরে সমস্যা কি বুঝিনি। গালাগালি উচিত না, গালাগালি দিছি না, ঠিক হইলো না, না রেকর্ড। দেখো বলো, এক একটা করে আনসার করতে থাকো, দেখি প্রথমটার আনসার কি হবে। এটা তো সমবর্তন কনফার্ম। দেখো চিত্রে ও ওয়াই কি রাশি নির্দেশ করে, এইটুকু, এটাকে আমাদের কি হ্যাঁ এটা কি প্রতিসরিত রাশি না প্রতিফলিত রাশি? এটা হচ্ছে প্রতিসরিত রাশি। হ্যাঁ কোনটা পরে বলছে, দেখো নিচের কোনটি তরঙ্গটির পুলারায়ন সম্ভব নয়। পুলারায়ন হইতে গেলে কি তরঙ্গ লাগবে? আর তরঙ্গ, আলো না, আর তরঙ্গ লাগবে। এখন কোনগুলো আর তরঙ্গ বলো তো? এখানে কয়টা আর তরঙ্গ আছে? হ্যাঁ কোনটা আর তরঙ্গ? এটা হচ্ছে আর তরঙ্গ, এটা আর তরঙ্গ, পানিও আর তরঙ্গ। শব্দটা কি? লম্বিক তরঙ্গ। হ্যাঁ লম্বিক তরঙ্গ। এর আনসার কোনটা? আনসার হচ্ছে শব্দ তরঙ্গ। ওকে, পরেরটা কি? নিচের কোন আলোকীয় ঘটনার মাধ্যমের পরিবর্তনের কারণে প্রভাবিত হয় না? হ্যাঁ দেখো নিচের কোন আলোকীয় ঘটনা, শিওর সমর্থন। দেখো কি বলছে, নিচের কোন আলোকীয় ঘটনার মাধ্যমে মাধ্যমের পরিবর্তনের কারণে প্রভাবিত হয়। মাধ্যমের পরিবর্তন করতেছে, ওটা তুমি যেই মাধ্যমেই থাক ওটা কোনো প্রভাব পড়তেছে না, পড়তেছে সমবর্তনে। সেইখানে জাস্ট কি কোনটা পরিবর্তন করতেছে বলতো? ওই যে আমাদের কি সমবর্তক আর বিশ্লেষকটা পরিবর্তন করলে সেটা ডিপেন্ড করতেছে। এইটার জন্য সে কি সমবর্তন, কিন্তু আমাদের প্রতিসরণে কি মাধ্যমের জন্য আমাদের নির্ভর করে, ব্যতিচার তো অবশ্যই নির্ভর করে, অপবর্তন মাধ্যমের জন্য নির্ভর করে। আনসার কোনটা হবে? সমবর্তন। দেখো নিচের কোনটির কারণে আলোক তরঙ্গ পুলারিত বা সমবর্তিত হয়? কোনটার কারণে? আর তরঙ্গ। এখানে দেখো উচ্চ কম্পাঙ্ক, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, নাকি কোনটা? আর তরঙ্গ। হ্যাঁ আর তরঙ্গ প্রকাশ করা যায় কোন তরঙ্গের মাধ্যমে? আর তরঙ্গ প্রকাশ করা যায় সমবর্তনের মাধ্যমে, না? এটা এখন আসো, চিত্র প্রদর্শিত ঘটনাকে কি বলে? সমবর্তন বলে। দেখো যে চুয়েটের একটা ম্যাথ দিছে, যা হীরকের প্রতিফলক তলের আলোক রশ্মি এত ডিগ্রি কোণে আপাতিত হলে হীরকের মধ্য দিয়ে প্রতিসরণ কোণ হচ্ছে এত ডিগ্রি, তাহলে হীরকের সমবর্তন কোণ কত? সমবর্তন কোণ কত? হ্যাঁ বলো সমবর্তন কোণ কোনটা? বলো তো। এটা ধরো আমার এইভাবে আলোটা আসতেছে, এইদিকে এদিক দিয়ে হচ্ছে আমার কি কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রতিফলিত হয়েছে? 60 ডিগ্রি গুণে, তাই না? প্রতিফলিত হয়েছে কোন দিকটা? এদিকটা কত? 12 ডিগ্রি।
আর এদিক দিয়ে যাচ্ছে কত, প্রতিসরিত না সংবর্তিত। আর এই অ্যাঙ্গেলটা কত বলো তো? কত? এইখানের কোণ, এই কোণটা যা এই কোণটাও তাই 60। এইখানে কি সমর্থন কোণ আছে? তাও না, তাহলে আনসার কোনটা? ক নম্বর। পরেরটার কি জাহাঙ্গীরনগর আসছে, বলো আনসার কি হবে? দেখো, কোন অসমবর্তিত আলোর পরস্পর দুটি সমবর্তকের পোলারাইজার বা অ্যানালাইজারের মধ্য দিয়ে গমন করে তখন নির্গত আলোর তীব্রতা সমবর্তকের নিঃসরণ তলের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এটি কে দিছে? বলছি কি অপবর্তনের সূত্র, হাইগেন্সের সূত্র, হাইগেন্সের নীতি, ম্যালথাসের সূত্র। কাটা ম্যালথাস। বেটা নাম পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখো পরবর্তী প্রশ্ন। দেখো, মোমবাতি থেকে নির্গত আলোক রশ্মি কাছে আপাতিত হয়েছে কত, এত ডিগ্রি কোণে হয়। তাহলে আমাদের কত, তাহলে কত হবে বলো তো? কোনটা হবে? সমতলে সমবর্তিত একদম 57 ডিগ্রি। কি বুঝাইলাম, বই লিখে দিলাম না? যখন 57 ডিগ্রি হবে তখন কি একদম স্পর্শক তল বরাবর যাবে বেটা। নিচে নাম এটা কি? কোনটি না তো সমতল হবে, কারণ যখন দেখো এই 57 ডিগ্রি, ওই দেখো 57 ডিগ্রি তল হইলে দেখো একদম কি থাকবে, সমতলে যাবে না? এরকম বইয়ের মাঝখানে পড়ে যেত খুব ভালোই। এটার ওই অপশন নাই বুঝছো, ওই যে আগের আগের ইয়া ওয়েবসাইট আছে, এটাতে আছে একটা পেজ করে দেখে দেখে দেওয়া লাগে। হ্যাঁ, এই যে দেখো, আমি বলছিলাম না যে 57 ডিগ্রি হলে সেটা কি করে প্রতিফলিত হয় আংশিক ভাবে, কিন্তু আমরা কোথায় যা প্রতিফলন রশ্মি কি প্রতিফলিত হয় কি সমকোণের সাথে, একদম কি সমকোণের সাথে এই বরাবর সমতলে যাবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। শেষ। আরেকটা এমসিকিউ আছে না? তোমাদের বই কয়টা আছে? তোমাদের বই আরো আছে, দেখো তো বের করেছে। পনেরোটা। কে কয়টা পাবে দেখো তো? সমর্থন কো একটা মাত্র ম্যাথ আছে। আরে এতগুলাকে, এই যে দেখো এই একটা মাত্র ম্যাথ আছে। কি বলছে? হিরোকে থেকে এত ডিগ্রি কোণে প্রতিফলিত হলে হিরোকের প্রতিসরাঙ্ক কত? দেখো তো, ট্যান থিটা ইকুয়াল কত মিউ, ট্যান কত 67.4 সমান কত মিউ, কত আসবে আনসার? যেটা হবে সেটাই 2.4। শেষ তোমাদের চ্যাপ্টার ক্লোজ। আশা করি যে ক্লাস করছো সবটুকু বুঝছো, যদি মাথায় রাখতে পারো 10 আর হচ্ছে 3টা এমসিকিউ কয়টা হবে, 13 মার্ক কমন। হ্যাঁ, ওকে, তো সবাই ভালো করে পড়ো। মাত্র 39 মিনিট লাগছে।